আসসালামু আলাইকুম। অলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগত। আজ আমরা ক্যাপিটাল স্ট্রাকচারের প্রবলেম 9 নম্বর অঙ্কটা করব। ক্যাপিটাল স্ট্রাকচারের দুই ধরনের অঙ্ক হয় সাধারণত। আগে আমরা বিভিন্ন গবেষকদের মতবাদ নিয়ে বিভিন্ন অঙ্ক করছি। আর এটা হলো ক্যাপিটাল স্ট্রাকচারের যে আপনার ডিসিশন সিদ্ধান্ত, যে কিভাবে টাকাটা সংগ্রহ করলে আপনার ব্যবসার জন্য ভালো হবে, সেইটা অন্য ধরনের অঙ্ক আর কি। আজকে একটু নতুন টাইপের অঙ্ক করাবো। এই অঙ্কগুলো পরীক্ষায় প্রতি বছরই আসে। যদি আপনি ফার্স্ট ইয়ার বলেন বা ফাইনাল ইয়ার বলেন, প্রতি বছরে এখান থেকে আসার সম্ভাবনা 99%। 10 নম্বরের কোয়েশ্চেন পাবেন ইনশাল্লাহ। অঙ্কগুলো একটু কঠিন, যদি একটু বেসিকটা আপনার বোঝা থাকে তাহলে আপনার এই অঙ্কগুলা থেকে আপনি 10 নম্বর সংগ্রহ করতে পারবেন। হ্যাঁ, যারা লাইভে আছেন তারা একটু কষ্ট করে শেয়ার মেনশন করে দিবেন। আর যারা জুমে আছেন তারা আপনাদের যে যারা সহপাঠী আছে, ক্লাসমেট আছে, তাদেরকে একটু লিখবেন যে ক্লাসে যাতে উপস্থিত থাকে। অঙ্কটা একটু ধরেন যেরকম কঠিন সেরকম 10 নম্বর কনফার্ম, মিনিমাম 10 নম্বর আপনি পাবেন। এবিসি লিমিটেড হ্যাজ দ্য ফলোইং ক্যাপিটাল স্ট্রাকচার। আমি একেবারে বেসিকটা বুঝিয়ে দিব, এটার বাস্তব কি ব্যবহার, বাস্তব ব্যবহার বুঝলে পরীক্ষা আনসার করতে পারবেন। এবিসি কোম্পানির একটা ক্যাপিটাল স্ট্রাকচার আছে। ধরেন আপনি একটা প্রতিষ্ঠান বা কোম্পানি বা একটা দোকানই আছে, একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে, যেখানে আপনি 100 টাকা করে শেয়ার বিক্রি করে 10 লক্ষ টাকা সংগ্রহ করছেন। অর্থাৎ প্রত্যেকের কাছে 100 টাকা করে নিয়ে আপনারা কতজন মালিক আছেন? 10,000 মালিক আছেন। 10,000 মানুষের মিলে 1 লক্ষ টাকা 10 লক্ষ টাকা সাপ্লাই দিচ্ছেন মূলধন হিসাবে, যার লাভ লস হলে আপনারা পাবেন। 12% ডেট, ব্যাংক থেকে 5 লক্ষ টাকা ঋণ নিছেন, অর্থাৎ 15 লাখ টাকা দিয়ে আপনি একটা ব্যবসা প্রতিষ্ঠান চালাচ্ছেন। দ্য কোম্পানি উইশ টু রাইজ দ্য 5 লাখ অফ এক্সপেনশন প্রোগ্রাম। এখন কোম্পানি চাচ্ছে আরো 5 লক্ষ টাকা সংগ্রহ করবে বিভিন্ন মানুষের কাছ থেকে। সংগ্রহ করে তারা এই ব্যবসা প্রতিষ্ঠানটাকে বাড়াবে। যেমন আগে 15 লক্ষ টাকা ছিল, এখন আরো 5 লক্ষ টাকা বাড়ায় ব্যবসা প্রতিষ্ঠানটাকে বড় করবে। দ্য ফলোইং অল্টারনেটিভ আর অ্যাভেলেবল। আপনার এই 5 লক্ষ টাকা নেওয়ার জন্য 3টা পথ বলে দিছে। সবসময় আপনাকে জিজ্ঞেস করা হবে 3টার মাঝে কোনটা বেস্ট, টাকাটা কিভাবে নিলে আপনার জন্য সুবিধা। প্রথম পথে বলতেছে আবার নতুন করে মালিক নিয়ে নিই, আমরা 5 লক্ষ টাকা নতুন মানুষের কাছ থেকে নিয়ে নিই। দ্বিতীয় অপশনে বলছে অর্ধেক নতুন মালিক নেই আর অর্ধেক ব্যাংক থেকে ঋণ নেই। 3 নম্বর পথে বলছে সম্পূর্ণটা ঋণ নিয়ে নিই ব্যাংক থেকে। এখন প্রশ্ন হলো দ্য এক্সপেক্টেড ইবিআইটি 20 লাখ অ্যান্ড ট্যাক্স রেট 40%। আপনার 20 লক্ষ টাকা আপনার প্রতিষ্ঠানের লাভ হবে যদি এখন ব্যবসা প্রতিষ্ঠানটা 5 লক্ষ টাকা দিয়ে বাড়ায় নেন এবং সরকারকে ট্যাক্স দিতে হবে 40%। প্রশ্ন হচ্ছে ক্যালকুলেট ইপিএস, এবং কোনটা ভালো। আচ্ছা, আমি প্রশ্নটা একটু বাস্তবে একটু বোঝানোর জন্য হোয়াইট বোর্ডে চলে যাচ্ছি। প্রশ্ন বলতেছে ক্যাপিটাল, ইকুইটি বা ক্যাপিটাল। ক্যাপিটাল তো বুঝেন মূলধন। মূলধন মানে আপনি দিচ্ছেন, আপনি মালিক নিয়ে আসছেন, 10 লক্ষ টাকা মূলধন আছে। এমন সাইজের একটা দোকান আছে যে দোকানে আপনারা 10 লক্ষ টাকা মূলধন, এক একজন 100 টাকা করে দিচ্ছেন। ডেট, ব্যাংক থেকে 12% সুদে আপনি ঋণ নিছেন 5 লক্ষ, অর্থাৎ 15 লাখ টাকা দিয়ে ব্যবসা ভালোই চলতেছিল। এখন এইগুলো ছিল ওল্ড, পুরাতন অবস্থা। নতুন একটা অফার পাইছেন যে সাথের দোকানটা খালি হয়েছে, এইটা নিয়ে নিলে আর 5 লাখ লাগতেছে। নিউ দোকান বড় হয়ে গেছে, তখন ইবিআইটি মুনাফা হয়ে যাবে আপনার। এই 5 লক্ষ টাকা যদি আপনি আনতে পারেন তখন মুনাফা হবে 20 লাখ টাকা, প্রশ্ন বলতেছে। তাহলে 5 লক্ষ টাকা অবশ্যই আপনার আনা উচিত। এখন আনার তো দুইটা পথ, এক হলো মূলধনের মাধ্যমে আনেন, 2 নম্বর 3 নম্বর বলছে ঋণ করে আনেন।
আর মাঝখানে আছে যে না, আরেকজন বলছে মূলধন কিছু নাও, অর্ধেক মূলধন নাও, অর্ধেক ঋণ নাও, আর কি মাঝামাঝি অবস্থান। তিনটার মাঝে কোন পথে এই 5 লক্ষ কে আনলে বেশি লাভ হবে, এটাই প্রশ্নে জানতে চাইছি। তিন পথে যে আপনি যাবেন, তিন পথে গেলে কি কি প্রভাব ফেলে সেটাই আমাকে শিখতে হবে, এবং এই বেসিক ধারণাটা যদি থাকে তাহলে পরীক্ষায় আপনি আনসার করতে পারবেন। আচ্ছা আমরা প্রথম পথে যাই, প্রবলেম নয়। 1 নম্বর পথ আমাদের অল্টারনেটিভ 1। এই পথে যদি আপনি যান, আপনার লাভ হইতেছে কত? ইবিআইটি হলো 20 লক্ষ টাকা। আচ্ছা, এইগুলো দুইটা জিনিস যে আছে, একটা হলো মূলধন আর একটা হলো ঋণ। মূলধন এবং ঋণের ফলে আমার ব্যবসায় কি ধরনের প্রভাব পড়ে এটাকে আমার জানা দরকার। যদি মালিক ধরেন হাজার হাজার লোক নিয়ে নিলেন, আপনার দেখেন এই যে একটা প্রতিষ্ঠান, আমি একা মালিক 1 লাখ টাকা লাভ হয়েছে, কে খাবে? 10,000 লাভ হয়েছে, আমি আমি নিব একা। যদি দুইজন মালিক হই তাহলে 2 দিয়ে ভাগ করব, ভাগ হইলে কত? 500 হয়ে গেল, 5,000 হয়ে গেল। অর্থাৎ একটা প্রবলেম আছে, যখন মালিক আপনি বাড়াবেন, লক্ষ লক্ষ মালিক নিয়ে নেবেন, তখন লাভটা কিন্তু ভাগ ভাগ হয়ে ছোট ছোট লাভ হয়ে যাবে, এটা একটা প্রবলেম। আর যদি ঋণ নেন, ঋণ নিলে আরেকটা প্রবলেম, সুদ দিতে হয়। ব্যবসা প্রতিষ্ঠানে লাভ হোক অথবা লস হোক, সুদ দিতে হয়। আচ্ছা, এখন আমাদের এটার জন্য একটা ওয়ার্কিং করে নিতে হবে। ওয়ার্কিং 1, ওয়ার্কিংটা আমি একটু নিচে করি। সুদ, ইন্টারেস্ট বের করে নিতে হবে। 3টা পথ আছে না, 3টার জন্য 3টা ঘর করে নিলাম। 1, 2। প্রথম পথে বলছে ইকুইটি নিবা, ইকুইটি 100%, অর্থাৎ এই টাকাটা মূলধনের মাধ্যমে নিতে হবে। আচ্ছা, এখন এই পথে আমরা যাচ্ছি। আপনি যে এই পথে যেতে চান, 20 লক্ষ টাকা যদি নিতে চান, তাহলে প্রথমে 5 লক্ষ টাকা ঋণ করে নিছেন, এটা সুদ দিতে হবে আপনাকে, এটাকে ওল্ড বলা হবে। 5 লক্ষ টাকা যে নিছেন ব্যাংক থেকে, সেটা 12% সুদ দিতে হবে, সেই হিসাবে 60,000 টাকা আসবে। আপনাকে সুদ হিসাবে কত দিতে হবে? 60,000 টাকা। এই জিনিসটা সুদ দিতে হবে। সুদ আপনি দিলেন 60,000, আপনার লাভ থাকলো 60,000 টাকা সুদ দিয়ে দিলেন, 19,40,000 টাকা আপনার লাভ। এখন সরকার বলতেছে আমাকে ট্যাক্স দাও, সরকার 40% ট্যাক্স চাইছে, প্রশ্নে আমরা প্রথমে বলছিলাম। সরকারকে আপনি 7,76,000 টাকা ট্যাক্স দিয়ে দিলেন। আপনারা যদি অঙ্ক না বুঝেন, কমেন্ট অথবা চ্যাট বক্সে, অথবা আপনি কিন্তু ওই সরাসরি হাত উঠিয়ে প্রশ্ন করতে পারবেন। 11,64,000 টাকা আপনার লাভ থাকবে, ইএটি ট্যাক্স দেওয়ার পরে 11,64,000 টাকা লাভ থাকলো। এই টাকাটা আমরা নিয়ে খাবো। কতজন মানুষ হইলো? আগে থেকে মানুষ ছিল, মালিকের সংখ্যা বের করি। মালিকের সংখ্যা 10 লক্ষ টাকা আমরা দিছিলাম। কতজন মানুষে দিছিলাম? 100 টাকা করে একজনে দিছি। সেই হিসাবে তো মালিকের সংখ্যা 10,000, 10,000 মানুষ। আমরা কয়জন মানুষ আছি? 10,000 মানুষ আছে। এখন যে নতুন যে আরো 5 লাখ নিতেছেন, মালিকের মাধ্যমে নিতেছেন, তাহলে মালিক বেড়ে যাবে। নতুন নিতেছেন 5 লক্ষ টাকা, নতুন মালিক আসলো 5,000, 15,000 হইলো। মোট মালিকের সংখ্যা হইলো কত? 15,000। 15,000 মালিক, এটা ভাগ করলাম ইপিএস,
অর্থাৎ এক একজনের মানুষের আমরা এক একজন কত করে পাবো, 77 টাকা করে পাচ্ছি। ক্যালকুলেটর নিয়ে নেন, নিয়ে দেখেন 77 টাকা আসে কিনা, কমেন্টে লেখেন। প্রথম পথে গেলে সমস্যা হইতেছে, 20 লাখ টাকা জানা যায়, 60,000 টাকা সুদ দিয়ে দিয়ে ট্যাক্স দিয়ে এই টাকার লাভ থাকে। মালিক আমরা ছিলাম আগে 10,100 টাকা করে দিচ্ছে, প্রশ্ন বলে দিছে। এখন আর 5,000 বাড়াতে 15,000 মালিক 77 টাকা করে লাভ পাবে একজন। আচ্ছা, আমরা অল্টারনেটিভ 3-এ যাই। মালিকের মাধ্যমে আমি নিব না, মালিক যেহেতু বাইরে গেলে সমস্যা, টাকা আমার লাভ খায় ফেলায়। সুদের মাধ্যমে নেই, ব্যাংক থেকে ঋণ নিব। আগের সবকিছু ভুলে গেলাম, 3 নাম্বার পথে যাচ্ছি। 3 নাম্বার পথে বলতেছে ডেপ্ট করো, ঋণের মাধ্যমে নাও টাকা। এই 5 লক্ষ টাকা ঋণের মাধ্যমে নাও। যাই ওই পথে যাই, 20 লক্ষ টাকা আমার লাভ হইতেছিল। ঋণের মাধ্যমে গেলে আগে থেকে 5 লাখ টাকা ঋণ নিছেন, সেটার তো সুদ দিতে হবে। নতুন করে 5 লাখ নিলে 10 লাখ টাকার উপর সুদ দিতে হবে। অর্থাৎ আগে যে 5 লাখ ছিল, অর্থাৎ 60,000 টাকা সুদ দিতে হচ্ছে। নতুন যে আরো নিতে চাইতেছেন 5 লক্ষ, এই টাকা নতুন করে ঋণ করে নিতেছেন না, ওইটাও যদি সুদ দেন তাহলে আরো 60,000 দিতে হইতেছে। তো সুদ বাবদ চলে গেল আমার 1,20,000 টাকা। সুদ বাবদ 1,20,000 চলে গেল। আমার 18,80,000 টাকা আছে, সরকারকে ট্যাক্স দিতে হবে 40%। সরকার নিয়ে গেল 7,52,000। তা আমার নিজেদের থাকলো 11,28,000 টাকা। এখন মালিকের সংখ্যা আমার জানতে হবে। মালিক যদি এই পথে যায়, তাহলে মালিক তো আমার আগে যেগুলা ছিল ওল্ড, 10 লক্ষ টাকা যে আনছিলাম 100 করে, অর্থাৎ 10,000 মানুষ আগে থেকে ছিল, এটাই তো থাকবো, আমরা আগের জন্যই থাকবো, নতুন করে তো আর নেওয়া হয়নি। কারণ টাকা তো ঋণ করে আনছি, মালিকের সংখ্যা তো আর বাড়েনি। আগে যে 10 লক্ষ টাকা আনছিলাম আমরা, কারা কারা দিছিলাম, 10,000 মানুষ দিছিলাম, বাকি তো আর নতুন হয় নাই। তাহলে এন এর মান এবার হইতেছে এখানে 10,000। এন এর মান 10,000, এটা দিয়ে এটা ভাগ করলাম, সেক্ষেত্রে আমার লাভ আসতেছে এইটা। মালিক কম, লাভ আমাদের বেশি চলে আসতেছে। এখন দেখলাম মালিক বাড়াইলে লাভ কমে যায়, কমাইলে আবার দেখা যায় লাভ বেড়ে যায়। এখন মাঝখানের পথে একটু যাই দেখি, 2 নাম্বার পথে, যে আমরা কিছু মালিক বাড়াইলাম 5 লক্ষ টাকার অর্ধেক, 50%। অর্থাৎ 2 নাম্বার পথে বলছিল 50% মালিক বাড়াও, 50% ঋণ বাড়াও। অর্থাৎ 5 লক্ষের অর্ধেক 2.5 লক্ষ টাকা, ওই 2.5 লক্ষ টাকা মালিকও বাড়াবা, 2.5 লক্ষ টাকা ঋণ বাড়াবা। সেই পথে যদি যাইতে চাই, 20 লাখ টাকা আমার লাভ হইতেছে। ঋণ কত টাকা করতে হইতেছে? 5 লাখ টাকা ঋণ তো আগে থেকে করা আছে, অর্থাৎ 60,000 টাকা সুদ তো আমি প্রতিবারই দিই। এইবার আমি আরো 5 লাখের অর্ধেক, মানে 2.5 লাখ টাকা আমি ঋণ করে নিয়ে আসবো। 2.5 লাখ টাকা যদি ঋণ করে নিয়ে আসি, 12% সুদ দিই, 30,000 টাকার সুদ দিতে হবে। তাহলে 90,000 টাকা হইলো টোটাল, সুদের পরিমাণ আসলো 90। এটা থেকে বাদ দিলাম, 19,10,000 আসছে। সরকারকে যদি ট্যাক্স দেই 7,64,000, 19,10,000-এর 40% আসলো 11,46,000। এটা আমাদের লাভ। এখন মালিকের সংখ্যা দেখি। মালিকের সংখ্যা আগে থেকে তো 10,000 মানুষ ছিল, এবার নতুন করে 2.5 লাখ টাকা, অর্ধেক 5 লাখ টাকার অর্ধেক 2.5 লাখ টাকা মানুষের কাছ থেকে আনছি। মানুষ কয়, তাহলে কতজন মানুষের কাছ থেকে আনতে হবে? প্রত্যেকের কাছে 100 করে আনি, এর প্রশ্নে বলা আছে 100 টাকা। সেই হিসাবে 2,500 নতুন মানুষের কাছ থেকে টাকা নিতে হবে। নিলে আমাদের মালিক সংখ্যা 2,500 বাইরে গেলে হয়ে যাবে হলো 12,500। এটা দিয়ে এটা ভাগ করলাম, আসলো 91 টাকা 68 পয়সা। এতে বুঝতে পারতেছি আমাদের ডিসিশন নেওয়া উচিত 3 নাম্বার পথে যদি যাই, তাহলে আমাদের প্রতিষ্ঠানের বেশি লাভ। যদি ঋণ নেই তাহলে প্রতিষ্ঠানের বেশি লাভ। আমরা কমেন্টে লিখে দিব, কোম্পানি শুড
বা আই শুড বা যেটা প্রশ্নে চায় সেই ডিসিশনটা আমাকে জানাইতে হবে। কোম্পানি শুড অ্যাকসেপ্ট অল্টারনেটিভ 3। এই ছিল অঙ্ক। এখানে এখন যেই জিনিসগুলো আপনি সূক্ষ্মভাবে চিন্তা করবেন, 1 নাম্বার বিষয়, মূলধন যদি নেন, প্রশ্নে যদি বলে মূলধন বাড়াও, এন এর সঙ্গে প্রভাব ফেলবে। প্রশ্নে যদি বলে ঋণ করো বেশি করে, তাহলে প্রভাবটা ফেলবে ইন্টারেস্টের উপর। তো মনে রাখবেন, যদি আপনি ঋণ বাড়ান সুদ বাড়বে, মূলধন যদি বাড়ান এন বাড়বে। আর একটা জিনিস মনে রাখবেন, একটা জিনিস দেখতেছেন ওল্ড যেগুলো এটা কিন্তু প্রতিটা সব সমান, যে ওল্ড সবসময় সমান, ওল্ড সবসময় সমান, নতুন গুলো চেঞ্জ হচ্ছে। অর্থাৎ এই 5 লক্ষ টাকা নিতে গেলে চেঞ্জ হচ্ছে। ওল্ড সমান কেন? যদি মালিক আপনি বাড়ান কমান যাই হোক, আগের মালিকটা তো থাকবেই। 10,000 মালিক তো সব ক্ষেত্রেই থাকবে, 1-এর জন্য থাকবে, 2-এর জন্য থাকবে, 3-এর জন্য থাকবে। সুদ, আপনি ব্যবসায় যদি নতুন ঋণ না নেন তারপর 60,000 দিতে হবে, যে পথে যান 60,000 দিতে হবে। কিন্তু নতুন গুলোর এই যে 5 লক্ষ টাকার সুদ চেঞ্জ হবে, এক এক সময় এক এক রকম হতে পারে। এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন। আমরা যা কারো যদি কোয়েশ্চেন থাকে, কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেন করতে পারেন। এটা ক্যাপিটাল স্ট্রাকচারের ক্লাস হচ্ছে, একজন কমেন্ট করছে। এটা ক্যাপিটাল স্ট্রাকচার। ক্যাপিটাল স্ট্রাকচার হলো আপনার ফার্স্ট ইয়ার থেকে মাস্টার্স পর্যন্ত সব সাবজেক্ট, সব ইয়ারই আছে, বিভিন্ন সাবজেক্টে। যেমন ফাইনাল ইয়ারে 2টা বইতে আছে, ফার্স্ট ইয়ারে ফিনান্সে আছে, ফিনান্সিয়াল ম্যানেজমেন্টে আছে, ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টে আছে, পোর্টফোলিওতে আছে, তারপরে অ্যাকাউন্টিং থিওরিতে আছে, মাস্টার্সে কর্পোরেট ট্যাক্স রেটে আছে। এই ছিল আমাদের অঙ্কের প্রথম অংশ। দ্বিতীয় অংশ, ওয়ার্কিং গুলো আপনি ইচ্ছা করলে পরেও করতে পারেন, আগেও করতে পারেন, আপনার ইচ্ছা। যখন আপনি এক্সপার্ট হয়ে যাবেন, আপনার তখন চিন্তা করতে হবে না, ওয়ার্কিং একসঙ্গে করলেই হবে। অঙ্কটা কঠিন হলেও আপনাকে করতে হবে। কেন করতে হবে জানেন? 10 নাম্বার কনফার্ম থাকে এই টাইপের অঙ্ক। বারবার করেন, ভিডিও দেখেন, কারণ আমার এখানে পড়লে তো ভিডিও থাকে, একটা অঙ্ক আপনি 10 বার দেখতে পাচ্ছেন। ক্যালকুলেট দ্য ইনডিফারেন্স পয়েন্ট বিটুইন এ এন্ড 1 and 2। ইনডিফারেন্স পয়েন্ট অর্থ হলো এমন একটা ইবিআইটি বের করবা 1 এবং 2 এর মাঝখানে, এখানে এমন একটা সংখ্যা বের করতে হবে যেগুলা অঙ্ক হিসাব টিসাব করলে এই দুইটা সমান হয়ে যায়। অর্থাৎ ধরেন আমি ধরে নিলাম এখানে 50,000 দিয়ে অঙ্কটা করলাম, 20 লাখ দেওয়া আছে না, 50 বা 2 লাখ দিয়ে করলাম, 2 লাখ দিয়ে এই টাকা দুইটা সমান হতে হবে। এটা বলে ইনডিফারেন্স পয়েন্ট। এটা নিয়ে আগামী ক্লাসে আমি ডিটেলস আলোচনা করব। তারপর আজকে সংক্ষেপে একটু দেখাই যাচ্ছি ইনডিফারেন্স পয়েন্টটা কিভাবে করতে হয়। কারণ ইনডিফারেন্স পয়েন্ট করতে গেলে বেশি চাপ পড়ে যাবে আপনার মাথায়, একদিনে এত কিছু। ইনডিফারেন্স পয়েন্টের একটা সূত্র আছে, ইবিআইটি মাইনাস আই 1 মাইনাস টি। এই কথাটা এখানে লিখতে হবে, ইবিআইটি নিচে হলো এন। প্রশ্ন হচ্ছে 1 নাম্বার অপশনের সঙ্গে 2 নাম্বার অপশনের তুলনা করতে, 1 আর 2 প্রশ্নে বলে দিও কত কত। এখন ইবিআইটির মান আমাকে বের করতে হবে। সমীকরণ পারলে এটা কোনো ব্যাপার না। ইন্টারেস্ট, 1 নাম্বারের ইন্টারেস্ট কত? 60,000, ওয়ার্কিং থেকে পাইছি আমি। 1 মাইনাস ট্যাক্স এর মান হলো 40%। এন এর মান, 1 নাম্বারের এন এর মান হলো 15,000, ওয়ার্কিং থেকে পাইছি। আমাকে 2 নাম্বারটা বের করতে হবে। 2 নাম্বারের ইন্টারেস্টের মান 90,000। 1 নাম্বারের ট্যাক্সের মান, সবার জন্য ট্যাক্সের মান 40%। 2 নাম্বারের এন এর মান হলো 12,500। এখন আমি ওয়ার্কিং থেকে 1 এবং 2 এর মানগুলো বসালাম। 1 নাম্বারের আয়ের মান, এন এর মান, 2 নাম্বার অপশনের আয়ের মান এবং এন এর মান বসাইলাম। এখন সমীকরণ আপনাকে ভালো জানতে হবে। আমি এটা নিয়ে ডিটেলস আগামী ক্লাসে আলোচনা করব, আজকে শর্টকাটে দেখাচ্ছি।
সমীকরণে এই জায়গায় এবং এই জায়গায় মিল আছে, দুই পক্ষ থেকে এটা বাদ। 2500 দিয়ে এটাকে কাটতে থাকে 5, 2500 টাকা দিয়ে এটা ভাগ করে থাকে 6, 5 দিয়ে এটারে গুণ, 6 দিয়ে এটারে গুণ, তাহলে 6 দিয়ে যদি এটারে গুণ করি 6EBIT, 6 দিয়ে যদি এটা গুণ করি 5,40,000, 5 দিয়ে যদি এই দুটা সংখ্যা গুণ করি 5EBIT, 5 দিয়ে যদি এটা গুণ করি 3 লাখ। ইবিআইটি গুলো এক পাশে নিয়ে আসতেছি, এটা ওই পাশে নিয়ে যাচ্ছি। 6EBIT মাইনাস 5EBIT, ছয়টা থেকে 5টা চলে গেলে থাকে একটা, এটা থেকে এটা চলে গেলে থাকে 2,40,000 শেষ অঙ্ক। এটাই হলো ইনডিফারেন্স পয়েন্ট, অর্থাৎ 2,40,000 ইবিআইটি দিয়ে অঙ্কটা করেন সম্পূর্ণ, 20 লাখের জায়গায় 2,40,000 দিয়ে করেন, ফলাফল সমান হবে, ইপিএস দুইটার সমান হবে। তাহলে আজকে এই পর্যন্ত থাকলো, নেক্সট ক্লাসে এটা নিয়ে আরো ডিটেলস আলোচনা করবে। ভিডিওটা ভালো করে দেখবেন, যারা ফাইনাল ইয়ারে আছেন এবং যারা ফার্স্ট ইয়ারে আছেন অবশ্যই এই অঙ্কগুলো থেকে 10 নাম্বার কনফার্ম থাকবে, সো এটা ভালো করে দেখবেন। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।